আমেরিকার একজন নাগরিক যে একটা আস্ত সিআইয়ের দালাল, একটা পা চাটা চাটুকার, তাকে ধরে নিয়ে এসে আমার দেশের সংবিধান চেঞ্জ করা হবে, এই ম্যান্ডেটই বা এই সুদখোর ইউনুসকে কে দিয়েছে? কোথায় এই দুঃসাহস পেয়েছে আলিরিয়াস বা ইউনুসরা? সেটা এই জনতার কাছে জবাবদিহি করতে হবে আজ কিংবা কাল। একদিন না একদিন এগুলোর প্রত্যেকটাকে ফাঁসির রশিতে এই দেশদ্রোহিতার জন্য ঝুঁকতে হবে। আমি নিজু মজুমদার আজকে বলে দিচ্ছি, এদেরকে একদিন বাংলাদেশে লটকে রাখা হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সাধারণ সম্পাদকের নাম শামীম মোল্লা। তিনি ঔষধ কিনবার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশের ফার্মেসিতে যান। তার বাসা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশেই। তিনি সেখানে যাবার পরপর কথিত এই জানোয়ার সদৃশ ছাত্র সমন্বয়ক আরিফ সোহেল, জামাত নেতা লাবিব, সিয়াম এবং ছাত্রদল নেতা সাইদ এবং রাজু, এদের নেতৃত্বে বেদমভাবে প্রহার করা হয় এই শামীম মোল্লাকে পরপর 2 দফা। পরবর্তী সময়ে ভিসির অফিসে নিয়ে ভিসি কামরুল আহসানের সামনে শামীম মোল্লাকে আরেকবার পেটানো হয়, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, যে যেভাবে পেরেছে। সেখানে ভিসি কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং নৃশংস কায়দায় প্রকাশ্যে ভিডিও তারা করতে থাকে এবং শামীম মোল্লাকে হত্যা করে। আপনারা জেনে থাকবেন যে এই ছাত্র আন্দোলন চলা অবস্থাতে এই আরিফ সোহেলের ব্যাপারে আপনারা কেঁদে বুক ভাসিয়েছিলেন। তাকে কেন গ্রেফতার করা হয়েছিল, তাকে কেন রিমান্ডে দেওয়া হয়েছিল, এটা তখন বাংলাদেশের টক অফ দ্য টাউন হয়েছিল। এই খুনি, এই জানোয়ার, তার নেতৃত্বে এই শামীম মোল্লাকে হত্যা করা হয়, যার জন্য আপনারা কেঁদে পুরো এক নদী পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। শামীম মোল্লাকে হত্যা করবার ভিডিও এই খুনিরা করেছে এবং তারা বেশ নির্ভয় করেছে। খুনের সময় কখন ভিডিও করা হয়? যখন খুনি মনে করে যে এটি সামনে চলে এলে কেউ কিছু বলবে না বা করবার ক্ষমতা রাখে না। অর্থাৎ এই বাংলাদেশে খুনিরা এতটাই নৃশংস হয়েছে যে খুনের সময় তারা পুরো ভিডিও ধারণ করেছে এবং ভিসির সামনে হত্যা করেছে, তাতে তাদের কিছুই যায় আসে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই ভিডিও ধারণ করে এই খুনি আরিফ সোহেল, লাবিব, সিয়াম, তারা প্রত্যেকে তাদের ফেসবুকে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আসলে পুরো ব্যাপারটা জানতে পারি। এই অবস্থা এমন হয়েছে যে এর আগে আমরা কম্বোডিয়াতে আমরা বলতাম কিলিং ফিল্ড, পুরো দেশটাই যেন একটা হত্যার ভূমি হয়ে গিয়েছিল। বাংলাদেশ এখন হত্যার ভূমি। শুধুমাত্র ছাত্রলীগ সমর্থন করতেন বা একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, শুধু এটি এখন অপরাধ হিসেবে সূচিত করে প্রকাশ্যে খুন করছে। আর যারা সাধারণ মানুষ আছে তারা চেয়ে চেয়ে দেখছে, এই হত্যাকে জায়েজ করছে। আমরা এই হত্যাকাণ্ডের পরপর আরো একটি নৃশংস হত্যাকাণ্ডের দিকে চোখ ফেরাবো। সেটিও গতকালকে হয়েছে এবং এটি ছাত্রলীগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একজন ছাত্রলীগের সাবেক নেতা, তার নাম তোফাজ্জল হোসেন। তিনি এক নারীকে ভালোবাসেন, ভালোবাসার পরে সেটির বিচ্ছেদ ঘটে এবং সেই বিচ্ছেদে তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং নানান ধরনের মানসিক সমস্যাতে আক্রান্ত হয়েছিলেন। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. So every decision, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ, আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও আমার চাকরি বেড়ে, আমার আব্বা আম্মা নাই। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নাই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য, আমরা যে বাঙালি, সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর আমরা যে
চ্যানেল, বঙ্গবন্ধু চ্যানেল, যাই করি না কেন সবকিছুই আমরা কাউকে ছোট করব না। তার এই সম্পর্কজনিত জটিলতা শেষ হতে না হতেই তার বাবা, তার মা এবং তার বড় ভাই মৃত্যুবরণ করেন। তোফাজ্জল হোসেন অসংলগ্ন কথা বলতে বলতে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরতেন, এগুলো তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এখন বলছে। এই ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক হলের পাশে এসেছিলেন এবং তাকে ছাত্রলীগের নেতা বলে ধর করে এই ছাত্র সমন্বয়ক নামের এই খুনি জানোয়াররা পিটিয়ে মেরে ফেলে। সবচেয়ে নিষ্ঠুরতম কাজটা কি জানেন কি হয়েছিল? সেটি হচ্ছে যে মৃত্যুর আগে তোফাজ্জলকে তারা খেতে দিয়েছিল। এ যেন জেসাস ক্রাইস্টের সেই লাস্ট সাপারের গল্প, যাকে ক্রুসিফাইড করবার আগে তার ডিনারের গল্প। এই মানসিক ভারসাম্যহীন এই ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলে এবং তাদের কোনো ধরনের ভয় শঙ্কা কিছুই নেই। তারা বুক ফুলিয়ে এখন হেঁটে চলেছে এই ঢাকা ইউনিভার্সিটিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের পর একটি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে চলে আসে। আমরা সেই সিসিটিভি ফুটেজটি দেখব। স্যার, এখানে যারা বেরোচ্ছে তাদের সবাইকে তো আইডেন্টিফাই করা যাবে, মানে চেহারা এই অবস্থার পরে ওরা দিতে চায়নি পরিষ্কার আছে। এই তো গেল খুনের গল্প। এবার আসি রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের যে সংবিধানে রাষ্ট্রটি চলে, বাংলাদেশ রাষ্ট্র চলে, সেটি নিয়ে ইউনুসের তামাশা পড়বে। ইউনুস আমেরিকার পুতুল হয়ে এই রাষ্ট্র ক্ষমতা এই জানোয়ার সদৃশ ছাত্রদের হয়ে দখল করেছে। এই ইউনুস গতকালকে যেটি করেছে সেটি বিস্ময়কর। আমেরিকাতে থাকে এক সিআইএর দালাল আলী রিয়াজ, তাকে সংবিধান সংশোধন কমিশনের প্রধান করে তাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। শোনা যায় এই আলী রিয়াজ বাংলাদেশের নাগরিকও নন এবং তার মা ছিলেন বিহারি। এটা বিভিন্ন জায়গাতে চাউর রয়েছে। সেটি যাই হোক না কেন, আমার কথা হচ্ছে এই আলী রিয়াজ কে? তিনি কি একজন আইনজ্ঞ? তিনি কি একজন সংবিধান বিশেষজ্ঞ? তিনি কি একজন রাজনীতিবিদ? আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ান, তিনি মৌলবাদ নিয়ে পড়ান, এগুলো নিয়ে লেখালেখি করেন, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের সংবিধান সংশোধনের সাথে এই আলী রিয়াজের সম্পর্ক কি? আলী রিয়াজ সংবিধান সংশোধন কমিশনের প্রধান, এটি কিভাবে সম্ভব? বাংলাদেশে কি আইনজ্ঞের এত কমতি পড়েছে? বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞর কি এত কমতি পড়েছে যে আমেরিকার একজন নাগরিক, যে একটা আস্ত সিআইয়ের দালাল, একটা পা চাটা চাটুকার, তাকে ধরে নিয়ে এসে আমার দেশের সংবিধান চেঞ্জ করা হবে? এই ম্যান্ডেটই বা এই সুদখোর ইউনুসকে কে দিয়েছে? কোথায় এই দুঃসাহস পেয়েছে আলী রিয়াজ বা ইউনুসরা? সেটা এই জনতার কাছে জবাবদিহি করতে হবে আজ কিংবা কাল। একদিন না একদিন এগুলোর প্রত্যেকটাকে ফাঁসির রশিতে এই দেশদ্রোহিতার জন্য ঝুঁকতে হবে। আমি নিজু মজুমদার আজকে বলে দিচ্ছি, এদেরকে একদিন বাংলাদেশে লটকে রাখা হবে। শুধু সংবিধান সংশোধন কমিশনের প্রধান একজন আইনজ্ঞ ছাড়া একজন বিদেশি নাগরিককে নিয়োগেই সীমাবদ্ধ না। এখন সংবিধান নিয়ে কথা বলছে যে যেভাবে পারছে সেভাবে, যার সংবিধান নিয়ে কোনো পড়াশোনা নেই, সংবিধান সম্পর্কে জানা নেই, সংবিধানে কতগুলো অনুচ্ছেদ আছে বোধ করি যাদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, তারাই এখন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ। যেমন ধরা যাক ডেইলি স্টারের একজন কথিত সাংবাদিক আছে মিস্টার গোলাম। এই মিস্টার গোলাম আপনার একটি টক শোতে আমি দেখছিলাম যে সে বলছে একটি বিপ্লব যখন সংগঠিত হয় তখন সংবিধান মানার কোনো বাধ্যবাধকতা নেই।
এক্স্যাক্টলি সে কি বলেছে তার সামান্য কিছু অংশ আমি মনে হয় এই পর্যায়ে দেখাতে পারি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধান প্রথমত কথা পদত্যাগ করলেন কি করলেন না, লিখিত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিলেন কি দিলেন না, এই পুরো প্রসঙ্গটি একটা অবান্তর প্রসঙ্গ। চিন্তা করে দেখেন যে এই গোলাম এতটি বছর ধরে, বিগত এতটি বছর ধরে সংবিধান মানতে হবে, সংবিধান, বাংলাদেশের সংবিধান নিয়ে এমন কিছু নাই যে মানে তার কোনো প্রোগ্রাম বা তার কোনো ভিডিও সব কিছু ছিল সংবিধানময়। এই গোলামটি এখন সংবিধানের প্রয়োজনীয়তা বোধই করছেন না। তিনি বলতে চাইছেন যে তার ভাষ্য অনুযায়ী, এটাকে তিনি বিপ্লব বলছেন, এই বিপ্লবের পরে বিপ্লবীরা যা করবে সেটাই আইন। অথচ গোলাম জানে না যে এই সংবিধান, এই সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ রাষ্ট্রের নাগরিকের জন্য অবশ্যই পালনীয়। কেননা এই সরকার, এই এখনকার যে সরকার, যেটাকে আমি অবৈধ সরকার বলি, তারা কিন্তু সংবিধানকে স্থগিত করেনি। ক্ষমতা নেওয়ার পরে বলেনি যে এই সংবিধানকে স্থগিত করা হয়েছে, এই সংবিধান আমরা মানব না, বা এই সংবিধানকে কোনোভাবে দূরে সরিয়ে ঠেলে নতুন করে কিছু করা হয়েছে, তা না। এই সংবিধানের আলোকেই কিন্তু তারা ক্ষমতা গ্রহণ করেছে, এই সংবিধানের আলোকেই তারা অন্যান্য কার্যভার গ্রহণ করেছে নানাবিধ। তারা সেটা বলতে চাইছে, যদিও যে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করবার ফলে এই সরকার কিভাবে গঠিত হতে পারে সেটা নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে গোলাম বলছে যে সংবিধানেরই প্রয়োজন নেই। অথচ এতটা বছর ধরে আপনাদের সে বুঝিয়ে এসেছে সংবিধান, বারবার বলেছে সংবিধানের কথা, এবং কিভাবে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে এরা সেটা আপনারা দেখেন। এবং এর থেকে আরো এক ধাপ যদি এগিয়ে যাই, আমি আরেকটা টকশো দেখছিলাম, যেই টকশোতে ডক্টর জাহেদুর রহমান নামে এক ভদ্রলোক বলছেন, সে নিজেই টকশোতে সে হিসাব করে বের করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার নাকি এখন 20%। কিভাবে 20% ভোটার? সে বলেছে যে বাংলাদেশের যারা হিন্দু কমিউনিটি আছে তারা যদি 20% হয়, তার একটা বড়, তাদের যদি একটা বড় অংশ থাকে, সেটির একটি বড় অংশ, এই বড় অংশকে সে 20% বলতে চাইছে। এই 20%ই নাকি এখন শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার, এর বাইরে আওয়ামী লীগের আর কোনো ভোট নেই। সেটা হলো আওয়ামী লীগের মোটা দাগে সমর্থন আমার কাছে এখনো অ্যারাউন্ড 20% মনে হয়। আমি একদম খোলাখুলি বলে ফেলি, দেশের সনাতন ধর্মের অনুসারীদের প্রায় সবাই, বড় অংশ এই দলের সমর্থক ছিলেন, সম্ভবত আছেনও। এই লোকটি বলতে চায় যে সে ফ্যাসিবাদের বাহক নয়, ফ্যাসিবাদী চিন্তা করে না। অথচ জাহেদ জানে না তার এই চিন্তাটাই ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম। সে বলছে যে আওয়ামী লীগ ইলেকশনে না এলে খুব কিছু আসবে যাবে না, মানে মনের মাধুরী মিশিয়ে সে এটাই বলবার চেষ্টা করেছে, এটাই ফ্যাসিজম। আপনারা জানতেন না যে যেই লোকগুলো ফ্যাসিজমের এগেইনস্টে বলছে, বারবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করেছে, মূলত তারাই মননে, মজ্জায়, চিন্তায় ছিল ফ্যাসিস্ট। তাই তারা সবখানে ফ্যাসিজম দেখতে পেত। এই আপনারা এই খুনের রাজ্য দেখতে পেলেন, কিলিং ফিল্ড দেখতে পেয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন যে বিদেশ থেকে ধরে এনে এক শিক্ষককে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বানিয়ে দেওয়া হয়েছে। এই গোলামরা সংবিধান নিয়ে কথা বলছে, উড়ে এসে জুড়ে বসা জাহেদ, সে এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, তার মতো একজন জ্ঞান দিচ্ছে যে আওয়ামী লীগের কত % ভোটার আছে, কে ভোট দিতে যাবে। মানুষের ব্যান্ডেটের, জনগণের কথার কোনো বালাই নেই। এইভাবেই দেশ চলছে, এই কিলিং ফিল্ডে দেশ চলছে, আর সংবিধান মৃত্যুবরণ করেছে।